হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা স্কুল এসআই সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ জেনারেল স্টাডিজের পোর্শন থেকে ভারতীয় সংবিধান সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমাদের সংবিধানের অধ্যায়গুলো যাওয়ার আগে মূল বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জেনে নেওয়াটা প্রয়োজন। আমাদের সংবিধানে কি বলা আছে না আছে সেটা জানার আগে সংবিধান সংক্রান্ত বিষয়ে আমাদের সংবিধানটা ঠিক কেমন সেটা জেনে নেওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। তো আমরা ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আজকে আলোচনা করব। তো আমরা সকলে কম বেশি অবগত যে 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধানটা বলবৎ হয়েছিল। তো এখানে একটা এই শব্দটার উপর গুরুত্ব দিতে হবে। এখানে বলবৎ হওয়ার কথা বলা আছে, অর্থাৎ সংবিধানের যে যে সমস্ত বিষয়ে যে সমস্ত প্রভিশনগুলো ছিল সেইগুলো অ্যাপ্লিকেবল হচ্ছে। আর সংবিধানটা যদি বলা হয় তৈরি হয়েছিল কবে, তাহলে সেটা হবে 1949-এর 26শে নভেম্বর। তো যাই হোক, সংবিধানটা বলবৎ হলো এবং আমাদের সংবিধানটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম সংবিধান এবং জটিলতম সংবিধান। এটা আমরা প্রথম একটা বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি বা আনতে পারি। লার্জেস্ট অ্যান্ড রিজিড কনস্টিটিউশন। তো কেন এটা জটিল এবং লার্জেস্ট বলা হচ্ছে কেন, সেটা এখানে বলা রয়েছে খুব সহজে। যখন সংবিধান তৈরি হয়ে এলো 26শে জানুয়ারি 1950, তখন মোট 395টি ধারা ছিল সেই সংবিধানে, 22টা পার্ট ছিল, 8টা তফসিল বা শিডিউল ছিল। যে কোনো একটা বইতে যেমন বিভিন্ন তার পার্ট থাকে, বিভিন্ন অংশ থাকে, সংবিধানেও সেরকমই ছিল। আর বর্তমানে এটা হয়ে দাঁড়িয়েছে, আরও বেড়েছে, কারণ একটা ডায়নামিক বিষয়, সংবিধানে অনেক কিছু পরিবর্তন হয়ে আসে। তো সেটা বর্তমানে হয়েছে 448টা ধারা, পার্ট হয়ে গেছে 22টা, আর তফসিল বা শিডিউল হয়েছে 12টা। কোনো সংবিধানে, বিশ্বে যত লিখিত সংবিধান আছে সেখানে এত ধারা উপধারা কোনো সংবিধানে নেই, যে কারণে এটা লার্জেস্ট বলা হচ্ছে সবচেয়ে, এবং অবশ্যই একটা জটিল, এবং এটা পরিবর্তন করা কিন্তু খুব বেশি কঠিন নয়। হ্যাঁ বলুন। স্যার, বললাম যে এখন তো 25টা পার্ট। 25টা মানে চেঞ্জেস হয়ে অনেক কিছু হয়ে এসেছে, আমি সেটাতে আসছি। দেখুন, অ্যাকচুয়ালি ধারা এই পোর্শনগুলো এগুলো আরও বাড়তে থাকে বা বাড়ে সব সময়, ঠিক আছে। ওভারঅল আমরা এইগুলো বলি যে বর্তমানে এই পর্যায়ে রয়েছে, ঠিক আছে, আমি আসছি ওটাতে পরে। তো এখানে একটা পার্থক্য দেওয়া রয়েছে, ফ্লেক্সিবল আর রিজিড। এটা বুঝতে হবে যে একটা সংবিধান যেটা কিনা ফ্লেক্সিবল বা খুব সহজে যেটা পরিবর্তন করা যায়, আর রিজিড হচ্ছে যেটা কিনা চট করে পরিবর্তন করা যাচ্ছে না, ক্যান নট বি ইজিলি অ্যামেন্ডেড। ফ্লেক্সিবলটা হচ্ছে চট করে পরিবর্তন করা যায়, চট করে অ্যামেন্ড করা যায়। এখন আমাদের সংবিধানটা কিন্তু পুরোপুরি রিজিড বলা যায় না, পুরোপুরি ফ্লেক্সিবল বলা যায় না। কিছু কিছু পার্ট আছে আমাদের সংবিধানে, কিছু কিছু অংশ আছে যেগুলো পরিবর্তন করাটা কিন্তু সহজ, খুব সহজে যেগুলো পরিবর্তন হয়ে যায় বা করা যায়, এরকম কিছু বিষয় রয়েছে। আমি এক্সাম্পল দিয়ে বলবো, খুব এগুলো বুঝে নেওয়াটা প্রয়োজন যে আমাদের সংবিধানটা কেন এরকম বলা হচ্ছে। আবার কিছু কিছু পার্ট আছে যেটাকে কিন্তু খুব সহজে পরিবর্তন করে ফেলা যায় না। তো প্রথমে আমি জিজ্ঞাসা করছি আপনাদের যে আমাদের সংবিধানে চট করে পরিবর্তন করা যায় বা ফ্লেক্সিবল, এরকম এক্সাম্পল কি বলতে পারবেন, কি কি আছে বা কি হতে পারে? স্যার, সিটিজেনশিপ বা অন্যান্য জিনিস।
আইন করে পার্লামেন্ট পরিবর্তন করতে পারে। হ্যাঁ, সিটিজেনশিপ বলা যায়, সিটিজেনশিপ বা যেমন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো যেগুলো আসতেছে পরপর 2019-এ আসলো, হ্যাঁ লাস্ট যেটা সিএ আসলো। হ্যাঁ অবশ্যই সিটিজেন বা নাগরিক বিষয়ে, নাগরিক আমাদের কারা নাগরিক হবেন, আমাদের সিটিজেন কারা হবেন, সেটা অবশ্যই কিন্তু একটা ফ্লেক্সিবল বিষয়। চট করে সেটা পাল্টে দেওয়া যায় কেন? কারণ সেটা পার্লামেন্টকে ক্ষমতা দেয়া আছে, পার্লামেন্টকে পুরোপুরি ক্ষমতা দেয়া আছে যে তারা মনে করলে কাউকে সিটিজেনশিপ রাখতে পারে বা কাউকে বাদ দিয়ে দিতে পারে। এটা কিন্তু এটা সর্বোচ্চ ক্ষমতা বলা যায়। তো সেটা অবশ্যই ফ্লেক্সিবল। আরও অনেক উদাহরণ আছে, যেমন হচ্ছে প্রথমেই যেটা আসে আমাদের সংবিধানে, যেটা যে আর্টিকেলগুলো আছে, যে ধারাগুলো আছে, 1 নম্বরেই যেটা আছে যে আমাদের যে দেশ, কোন কোন পার্ট আমাদের রয়েছে, আমাদের দেশের কোন কোন অংশ রয়েছে। তো যদি পার্লামেন্ট মনে করে তাহলে কোনো রাজ্যের নাম পাল্টে দিতে পারে, রাজ্যের বাউন্ডারি পাল্টে দিতে পারে, অর্থাৎ নতুন একটা রাজ্য তৈরি করতে পারে। এইগুলো কিন্তু করাটা খুব সহজ। তো এই জন্যে আমরা বলছি যে মিক্সড, আমাদের কোথাও পার্লামেন্টে কিছু কিছু জায়গা রয়েছে সংবিধানে যারা খুব সহজে, যেটা সহজে পার্লামেন্ট পাল্টে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে। আবার কিছু আছে যেগুলো চট করে পাল্টাতে পারে না। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে কেন্দ্র সরকার যদি মনে করে, বা পার্লামেন্টে যাদের ম্যাক্সিমাম সিট রয়েছে, তার মানে যে সরকারে রয়েছে, তারা যদি মনে করে যে কোনো নতুন রাজ্য তৈরি করবে, সেটা কিন্তু খুব সহজে করতে পারে, সিম্পল মেজরিটিতে করতে পারে। আবার নাম পরিবর্তন সহ যে কোনো এই এই টপিক, এই যে বিষয়গুলো, এবং অবশ্যই নাগরিক বিষয়ক অনেক কিছু, সিটিজেনশিপ বিষয়ে অনেক কিছু তারা কিন্তু মনে করলে পাল্টে দিতে পারে। তো এই জন্যে আমাদের সংবিধানটাকে বলা হয়, কোথাও কিছু কিছু রিজিড রয়েছে, কিছু কিছু পাল্টানো খুব কঠিন। যেমন হচ্ছে যেটা যেটা পাল্টানো সহজ, ফ্লেক্সিবল, সেটা বললাম যে নাগরিক বিষয়ক এবং বাউন্ডারি বিষয়ক, আমাদের আভ্যন্তরীণ রাজ্যগুলোর যে বাউন্ডারি, সেটা মনে করলে চট করে পাল্টে দেওয়া যায়, খুব সহজে পাল্টে দেওয়া যায়। আর রিজিড কোনটা? যেমন ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। কোনো একটা মৌলিক অধিকার, সেটা কিন্তু চট করে পাল্টে দেওয়া এটা কিন্তু সহজ নয়, কারণ সেগুলো প্রত্যেকটা ব্যক্তি তাদের নিজস্ব অধিকার সেগুলো। এবং আমাদের সংবিধানে এতটাই এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে সে কিন্তু সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও চলে যেতে পারে, কোনো লোয়ার কোর্টে না গিয়ে সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, ইভেন সুপ্রিম কোর্টেও সরাসরি যেতে পারে। এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমাদের বলা আছে এটা যে পার্লামেন্ট এমন কোনো আইন তৈরি করতে পারবে না যেটা কিনা মৌলিক অধিকারকে লঙ্ঘন করে, এতটাই গুরুত্ব দেওয়া আছে। সুতরাং সেই মৌলিক অধিকার, সেটা যদি পাল্টানো কেউ চায়, কোনো সরকার চায় বা পার্লামেন্ট থেকে চায় যে মৌলিক অধিকার পাল্টানো, তাহলে সেটা কিন্তু এত সহজ নয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2/3 মেজরিটি লাগবে, এবং তার সাথে যেটা স্পেশাল মেজরিটি বলা হয়, তো সেগুলোতে পরে আসবো ধীরে ধীরে। তো আমাদের সংবিধানটা হচ্ছে এরকম মিক্সচার একটা, কিছু জিনিস খুব সহজে পাল্টানো যায়, কিছু জিনিস কিন্তু চট করে পাল্টানো যায় না। আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়, সেটাতে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। এবং এইগুলো, এই বেসিক জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই যে ফ্লেক্সিবল কথাটা বলা হচ্ছে, এবং এই ফ্লেক্সিবল কথাটা বলতে গিয়ে আমরা এই যে টপিকগুলো আসছে, যে যে কোনো বিল পাস হয় কি করে, বা কোনো আইন বা কোনো সংবিধানের কিছু কিছু পরিবর্তন করতে গেলে সেটা কিভাবে পাল্টানো হয়, কিভাবে চেঞ্জেসটা আনা হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সংবিধানে কোনো ধারা যদি পরিবর্তন করা হয়, তাহলে আইনসভাতে, আমাদের পার্লামেন্টে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, অর্থাৎ রাজ্যসভা, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ পার্লামেন্টে, এবং নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। পার্লামেন্টে দুটো কক্ষ আছে আমরা জানি।
তো রাজ্যসভা এবং লোকসভা আছে, তো সেখানে 2/3 অংশ সদস্যের সম্মতিতে প্রস্তাব উত্থাপন করা হয় এবং 3/4 সদস্যতে গৃহীত না হলে কোনো ধারা সেটা পরিবর্তন করা যায় না। অর্থাৎ এখানে যেটা আমি বলছিলাম যে স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটি কি? ধরা যাক সংবিধানে কোনো একটা জায়গা পরিবর্তন করা হবে, এটা ঠিক করা হলো, এবং বিল উত্থাপন করতে গেলে যে কোনো জায়গাতেই উত্থাপন করা যায়, রাজ্যসভাতেও উত্থাপন করা যায়, লোকসভাতেও উত্থাপন করা যায়। যে কোনো বিল, যে কোনো বিষয়, সেটা যে কোনো জায়গাতে উত্থাপন করা হলো। এবার যেখানে উত্থাপন করা হলো, ধরা যাক লোকসভাতে উত্থাপন করা হয়েছে একটা বিল, যে আমরা যদি 100তম সংবিধান সংশোধনীটাই ধরি, 100 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 100তম যে সংবিধান সংশোধনী ছিল, সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছিল, 100তম পরিবর্তন আনা হয়েছিল, সেটা ছিল বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময়। অর্থাৎ আমাদের দেশে, স্যার, হ্যাঁ বলুন। স্যার বাংলাদেশের সাথে ভারত যেটা ছিল সেটা তো একটা। আপনার কথাটা পরিষ্কার হলো না, আরেকবার বলুন। আপনি বললেন না যে 100তম অ্যামেন্ডমেন্টের সাথে ওই ভারত বাংলাদেশের যে ছিটমহলটা, হ্যাঁ, ওটা 100 তো নয় স্যার, 101 মনে হয়। তাহলে 100 কি ছিল? না, ওটা 100ই মনে হয়, 101 তো জিএসটি। না না না, আমি বলুন। 100 হচ্ছে, আমি বলছি ব্যাপারটা, আমি পরিষ্কার করে বলছি। ছিটমহল বিনিময় মানে হচ্ছে ভারতের কিছু অংশ যেটা বাংলাদেশের বর্ডারের কাছে, মানে জায়গাটা পরিষ্কার ছিল না, বাউন্ডারিটা, তো ভারতের কিছু অংশ বাংলাদেশকে দেয়া হয়, বাংলাদেশের কিছু অংশ ভারতে আসে। এটা হচ্ছে ছিটমহল বিনিময়ে একটা এলাকা, একটা পোর্শন, ঠিক আছে, যেটা সংবিধান সংশোধন করে তবে করা হয়েছে। কারণ আমরা যখন আন্তর্জাতিক কোনো আমাদের দেশের কোনো অংশ অন্য দেশকে দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু সংবিধানটা অ্যামেন্ড করতে হয় বা পাল্টাতে হয়, পরিবর্তন করতে হয়, যেটাতে অবশ্যই একটা স্পেশাল মেজরিটি লাগে। তো স্পেশাল মেজরিটি মানে হচ্ছে, যেটা আমি বলছিলাম, আমি লোকসভাতে পাশ হতে হবে, যতজন সদস্য যেদিন আছেন, যেদিন ভোটাভুটি হচ্ছে, বিল কী করে পাশ হয়? ভোটাভুটি হয়, যারা সদস্য উপস্থিত আছেন তারা প্রত্যেকে ভোট দেন যে এটা করা হবে কি হবে না। তো সেদিন যতজন উপস্থিত আছেন তারা ভোট দিচ্ছেন, সেটা তো দেখা হবেই, এবং তার সাথে দেখা হবে মোট যতজন সদস্য লোকসভাতে, মোট যত ক্যাপাসিটি, যতজন সদস্য, তার অর্ধেক ভোট পড়ছে কিনা। এই দুটো জিনিস অবশ্যই হতে হবে, তবে সেই বিলটা নিম্নকক্ষে পাশ হলো। অর্থাৎ সেদিন 2/3 সংখ্যা, অর্থাৎ সেদিন যতজন উপস্থিত আছেন, ধরা যাক সেদিন 300 জন উপস্থিত আছেন, তাহলে এখানে অ্যাটলিস্ট 200টা ভোট পড়তেই হবে। আর কি হবে? আর তার সাথে লোকসভার যতজন ক্যাপাসিটি, মানে 545 এর অর্ধেক ভোট কিন্তু পেতে হবে, এর অর্ধেক ভোট পেতেই হবে। তো এখানে দেখুন 2/3 এটা হলো, মানে 200 জনের ভোট পাচ্ছে, কিন্তু অর্ধেক ভোট কিন্তু তখনও হচ্ছে না। তার মানে ভোট কিন্তু সংখ্যাটা আরও বাড়তে হবে, তবে সেটা বিলটা পাস হলো মনে করা হবে। এটা হচ্ছে স্পেশাল মেজরিটি। এখন এই স্পেশাল মেজরিটি দুটো কক্ষতেই স্পেশাল মেজরিটিতে পাস হতে হবে। রাজ্যসভাতেও যেদিন ভোট হচ্ছে, সেদিন যতজন উপস্থিত আছেন তার 2/3 ভোট পড়তেই হবে, এবং রাজ্যসভার যে ক্যাপাসিটি 250, তার অর্ধেক ভোট পেতেই হবে। তো এইটা হচ্ছে স্পেশাল মেজরিটিতে পাস। দুটো কক্ষে এইভাবে পাস হলো, তারপরে সেটা যাবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সেটা অ্যাপ্রুভ করবে, তারপরে সেটাকে আমরা বলবো সেটা পরিবর্তন হলো। তো ইন্ট্রোডাকশান, একটা বিল ইন্ট্রোডাকশান করতে হয় পার্লামেন্টে, যে কোনো কক্ষে ইন্ট্রোডিউস করা যায়, তারপরে সেটা পাস হয় সিম্পল মেজরিটিতে। কিছু জিনিস যেগুলো
যেমন এই সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই স্পেশাল মেজরিটি লাগে, সংবিধান সংশোধন কোনো সিম্পল মেজরিটিতে হয় না, ঠিক আছে, শুধুমাত্র ওই পরিবর্তন ছাড়া কিছু কিছু জিনিস যেগুলো আমি এক্সেপশনাল বললাম সেইগুলো। তো জুডিশিয়াল রিভিউ যদি হয় সেটা হতে পারে, প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল হলো, এটা হচ্ছে ফাইনাল, মানে এখানেই প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করে দেওয়া মানে সেটা আইনে পরিণত হচ্ছে বা সংবিধানটা সংশোধিত হয়ে যাচ্ছে। তারপরেও জুডিশিয়াল রিভিউ হতে পারে, সেটা অন্য বিষয়, যে কারো মনে হলো যে এটাতে কোথাও খুঁত রয়েছে, এইভাবে বিলটা পাশ করা উচিত হয়নি, সেটা কোথাও সাধারণ মানুষের ওপর আঘাত হানছে বা কোনো মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে বা কিছু কারো মনে হলে তিনি কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের জন্য রিভিউ পিটিশন তিনি করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন কোর্টে, সুপ্রিম কোর্টে, যে এটা ঠিক হয়নি বা এই এই কারণে হয়নি, ঠিক আছে। যেমন ধরুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পাশ হয়, সিএএ যখন পাশ হয়, তারপরে কিন্তু প্রচুর রিভিউ পিটিশন গিয়েছে, অনেক অনেক কিছু করা হয়েছে। কেন করা হয়েছে আমি এখানে বলছি ছোট করে। প্রথমত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিষয়টা কি ছিল সেটা কেউ বলতে পারবেন? মানে অ্যাকচুয়ালি এটা কি? সিএএ নিয়ে প্রচুর কথা হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা নিয়ে প্রশ্ন কিন্তু হওয়ার খুব সম্ভাবনা আছে, যেটা আমাদের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারেন্ট অ্যাফেয়ার্স। কোনটা স্যার? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, বা যেটা ক্যা বলা হয়, ক্যা, সিএএ। মানে স্যার বিভিন্ন সময় এগুলোর পরিবর্তন আসছে, যেমন শুরুর দিকে না, যেটা আমি ওটা বলছি না, আমি বলছি ছিল যে ভারতে রিসেন্ট জন্ম যেটা, নিলে পরেই সে ভারতীয় হয়ে যেত। রিসেন্ট যেটা 2019-এ পাস হয়েছে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি, সেটাতে কি বলা হয়েছে? ওই যে আফগানিস্তান, পাকিস্তান আর হচ্ছে হ্যাঁ। বাংলাদেশ থেকে যেটা হচ্ছে 5টা সম্প্রদায় আছে, ধর্মীয় সম্প্রদায়, হ্যাঁ তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। মানে এই জৈন ধর্ম, তারপরে হচ্ছে এরকম 5টা ধর্ম আছে তাদের, তারা তো ওইখানে মাইনরিটি বিভিন্ন দেশে। হ্যাঁ তো ওই দেশে এই 5টা সম্প্রদায়ের যারা মাইনরিটি আছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে আর কি, এটাই বলছে আর কি। 2014-র 31শে ডিসেম্বরের আগে যারা এসেছে তাদের, এই কটা দেশ থেকে, যেটা ভারতের অংশ ছিল আগে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই 3টে দেশ থেকে 5টা ধর্মীয় কমিউনিটি, তারা এলে তাদেরকে আমাদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে 2014-র 31শে ডিসেম্বর এর আগে যারা এসেছে তাদের দেয়া হবে, এটা বলা হয়েছে। এইবার এখানে দেখা যাচ্ছে মুসলিম কমিউনিটিকে বাদ রাখা হয়েছে। কি বলা হয়েছে? যে এরা তো এই 3টে দেশে মাইনরিটি নয়, এরা মেজরিটি, তো এদেরকে বাদ রাখা হয়েছে। এটা যারা পার্লামেন্টে এটা চেঞ্জেস এনেছে তাদের যুক্তি। এখন আমাদের মৌলিক অধিকারে বলা আছে যে কোনো ধর্মের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, পার্থক্য করা যাবে না ধর্মের ভিত্তিতে, এটা বলা হয়েছে। এইবার যেহেতু এটা একটা মৌলিক অধিকার, তাহলে খুব সহজে কিন্তু এটার বিরুদ্ধে অ্যাপ্লাই করা যায় বা পিটিশন এটার বিরুদ্ধে কিন্তু করা যায়, বা রিভিউ পিটিশন এটার বিরুদ্ধে কিন্তু করা যায়। তো এটা একটা বিষয়, এটা করা হয়েছে। এখন এটা নিয়ে অনেক যুক্তি প্রতিযুক্তি আছে, আমি সেইটাতে যাচ্ছি না, কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। বিভিন্ন রকম যুক্তি দেওয়া হয়েছে, যেহেতু ভারত স্বাধীন হয়েছিল এর ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে হয়েছিল এবং এগুলোতে মেজরিটি আছে ইত্যাদি ইত্যাদি, অনেক রকম যুক্তি প্রতিযুক্তি আছে, তো সেটা অন্য বিষয়। কিন্তু এটা করা হয়েছিল এবং এই রিভিউ পিটিশনের ব্যাপারটা আমি বললাম, অনেকেই এটা নিয়ে পিটিশন করেছেন, কারণ সেটা ফান্ডামেন্টাল রাইটসে যেটা বলা আছে সেটা ঠিকঠাক মানা হয়নি, এরকম বলা হয়েছে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আসবে, সেটা হচ্ছে ফেডারাল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এখন এই ফেডারাল মানে কি? এবং এখানে দুটো শব্দ দেখতে পাচ্ছেন, আমি পাশে ছবিটা দেখতে বলবো, ফেডারাল গভর্নমেন্ট এবং ইউনিটারি গভর্নমেন্ট। ফেডারাল গভর্নমেন্ট কি আর ইউনিটারি গভর্নমেন্ট কি? ফেডারাল মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয়,
যুক্তরাষ্ট্রীয়, যেখানে যুক্ত রাষ্ট্র, কথাটা ভাঙতে হবে, যুক্ত রাষ্ট্র। তার মানে হচ্ছে যে যে আমরা যদি পিওর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি, যেখানে পিওর ফেডারেল গভর্নমেন্ট আছে, সম্পূর্ণ ফেডারেল গভর্নমেন্ট আছে, তার মানে বেশ কতগুলো রাজ্য তারা পারস্পরিক চুক্তির মাধ্যমে একটা দেশ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র অর্থাৎ কতগুলো ছোট ছোট কতগুলো রাজ্য তারা মিলিতভাবে একটা দেশ তৈরি করেছে। তার মানে এখানে কি থাকবে? এখানে একটা কেন্দ্র সরকার থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, এবং অবশ্যই রাজ্য সরকার থাকবে, স্টেট গভর্নমেন্ট থাকবে। আর কি পলিটিক্যাল পাওয়ার, সেটা শেয়ার থাকবে, দুটো ক্ষমতা থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ক্ষমতা থাকবে, কিছু রাজ্য সরকারের ক্ষমতা থাকবে। এবং আমাদের এই যে সংবিধানটা হবে, ফেডারেল গভর্নমেন্টের যে সংবিধানটা হবে, সেটা কিন্তু যথেষ্ট চেঞ্জ করাটা খুব কঠিন হবে, রিজিড হবে, চট করে পরিবর্তন সেটা করা যাবে না। এবং কেন্দ্রের আইন আলাদা থাকবে, রাজ্যের আইন আলাদা থাকবে, ঠিক আছে? কেন্দ্রের আইন আলাদা থাকবে, রাজ্যের আইন আলাদা থাকবে। আর কি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে ফেডারেল গভর্নমেন্টের ক্ষেত্রে, যদি কোনো রাজ্য বেরিয়ে যেতে চায় কেন্দ্র থেকে বা সেই গভর্নমেন্ট থেকে, যেহেতু চুক্তির মাধ্যমে তারা এসেছিল, একটা সময় তারা চুক্তি করেছিল যে আমরা একটা দেশ তৈরি করব, পরবর্তীকালে তারা যদি বেরিয়ে যেতে চায় তাহলে কিন্তু তারা বেরিয়ে যেতে পারে, এই ক্ষমতা তাদের আছে। এটা হচ্ছে পিওর ফেডারেল গভর্নমেন্ট, যেখানে পিওর ফেডারেল গভর্নমেন্ট থাকে এবং ক্ষমতাটা কিন্তু ব্যালেন্স থাকে। পিওর ফেডারেল গভর্নমেন্টে কেন্দ্র সরকারের যা ক্ষমতা থাকে, রাজ্য সরকারেরও তাই ক্ষমতা থাকে। এবং ডুয়েল সিটিজেনশিপ দেখা যায়, মানে ফেডারেল গভর্নমেন্টের নাগরিকত্ব দু রকমের হয়, একটা হচ্ছে কেন্দ্র সরকারের তারা নাগরিক, আবার তারা রাজ্য সরকারেরও নাগরিক, তার মানে রাজ্যের নাগরিক। যেহেতু ওই যে প্রথমে ব্যাপারটা বুঝতে হবে যে চুক্তির মাধ্যমে তৈরি হয়েছিল, এদের দেশটা চুক্তির মাধ্যমে তৈরি হয়েছিল, তো সেই জন্যে এদের ক্ষমতাটা কিন্তু অনেকটা বেশি। তো আমরা যদি ভারতের দিকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ভারত কিন্তু পুরোপুরি ফেডারাল নয়, পুরোপুরি নয়, কারণ এখানে কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে, উভয়ের ক্ষমতাও আছে, কিন্তু ক্ষমতা সিমিলার নয়, একই রকম নয়। কেন্দ্র সরকারের ক্ষমতাটা বেশি, রাজ্য সরকারের ক্ষমতা কম। আর কি এখানে ডুয়েল সিটিজেনশিপ নেই, দ্বৈত নাগরিকত্ব নেই, এখানে একটাই নাগরিকত্ব, আমরা ভারতীয়। কোনো রাজ্যের নাগরিকত্ব আলাদা করে হয় না যে এরা পশ্চিমবঙ্গবাসী, এরা মুম্বাই মানে মহারাষ্ট্রবাসী, এরা মধ্যপ্রদেশবাসী, এরকম কোনো আলাদা করে হয় না। এবং একটাই সংবিধান আছে আমাদের, আলাদা কোনো সংবিধান নেই। তো ফেডারাল হলে কিন্তু এগুলো থাকতো, যেমন আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা ইউএসএ হচ্ছে যুক্তরাষ্ট্র, তো সেখানে কিন্তু এই সিস্টেমটা আছে। এবং এই যে নিয়মগুলো বললাম যে তারা মনে করলে তারা কিন্তু আলাদা হয়ে যেতে পারে, এই যে বৈশিষ্ট্যগুলো, এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, এটা আমরা দেখতে পাবো ফেডারেল গভর্নমেন্টের ক্ষেত্রে, আমেরিকাতে দেখতে পাবো। আর একটা ফেডারালের বিপরীত হয় ইউনিটারি গভর্নমেন্ট। ইউনিটারি গভর্নমেন্টটা কি? এখানে একটাই সরকার থাকে, একটাই সেন্ট্রাল সরকার থাকবে, ন্যাশনাল গভর্নমেন্ট একটাই থাকবে, কোনো রাজ্য সরকার টরকার কিছু নেই। এবং পলিটিক্যাল পাওয়ার সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেই থাকবে, খুব স্বাভাবিক। এবং এখানে সংবিধানটা কিন্তু ফ্লেক্সিবল হয়, চট করে পাল্টে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি এগুলো করা যায়। এবং সাধারণত লিখিত সংবিধান হয় না সাধারণত, এবং একটাই ইউনিফর্ম ল হয়, একটাই আইন হয়, স্বাভাবিক। রাজ্য সরকার বলে যেখানে কিছু নেই, সেখানে রাজ্য আইন বলেও কিছু থাকবে না, স্বাভাবিক এটা। তো এই জিনিসগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায় ইউনিটারি ক্ষেত্রে। তো আমরা ভারতের ক্ষেত্রে, ভারতে কি বলা হয়? ভারতে বলা হয় ইউনিয়ন অফ স্টেটস। ভারতকে কিছু রাজ্যসমূহের সমষ্টি বলা হয়, ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে? নাইদার ফেডারাল নর ইউনিটারি। ভারতকে পুরোপুরি যুক্তরাষ্ট্র বলা যায় না, পুরোপুরি ইউনিটারি বলা যায় না, ভারত হচ্ছে আধা যুক্তরাষ্ট্র। এবং আমাদের সংবিধানেও যুক্তরাষ্ট্র বলে উল্লেখ করা হয়নি, বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস হিসেবে। এই কথাটা আমাদের সংবিধানেই আছে, ইউনিয়ন অফ স্টেট, এটা দিয়ে প্রশ্ন হবে। তো কেন্দ্র সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে, এবং ক্ষমতা বিভাজন রয়েছে, কেন্দ্রীয় তালিকা রয়েছে,
মানে যে যে সমস্ত বিষয়ে কেন্দ্র আইন তৈরি করতে পারে, রাজ্য তালিকা রয়েছে, রাজ্য যেসবে আইন তৈরি করতে পারে, এবং একটা কনকারেন্ট লিস্ট আছে, যুগ্ম তালিকা আছে, যেখানে কেন্দ্র সরকারও আইন তৈরি করতে পারে, আবার রাজ্য সরকারও আইন তৈরি করতে পারে, যেটাকে আমরা কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা বলি। তো এই সবগুলো হয়। তো 97টা, এগুলো কমা বাড়া হয় যদিও, 97টা বিষয় কেন্দ্র সরকারের হাতে, 66টা বিষয় রয়েছে রাজ্য সরকারগুলোর হাতে, এবং এই বিচার ব্যবস্থা, সংবাদপত্র, বিদ্যুৎ, শিক্ষা, এগুলো 47টা বিষয় রয়েছে কনকারেন্ট লিস্টে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ফেডারাল এবং ইউনিটারি গভর্নমেন্টের দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য। ভারতবর্ষ না ফেডারাল না ইউনিটারি, দুটোর মাঝামাঝি একটা, এই জন্য আমরা ইউনিয়ন অফ স্টেটস বলি। ওকে, এবং ফেডারেলের যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। এই যে দ্বৈত নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব মানে হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ, দুটো আলাদা আলাদা সিটিজেনশিপ থাকে, কিন্তু আমাদের যেটা নেই, দ্বৈত নাগরিকত্ব আমাদের নেই। আচ্ছা, এই ফান্ডামেন্টাল রাইটসের কথা বলছিলাম, মৌলিক অধিকারের কথা বলছিলাম। তো মৌলিক অধিকার আমাদের প্রথমে ফার্স্ট যে পার্টে, সেখানে দেশের কথা বলা আছে, আমাদের দেশ কোন কোন রাজ্য নিয়ে তৈরি, কতটা এরিয়া, ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে বলা আছে। তারপরে নাগরিকত্ব বিষয়ে বলা আছে, সিটিজেনশিপ কারা, কারণ একটা দেশ তৈরি হতে গেলে অবশ্যই নাগরিক হতে হয়। এই দুটো পরপর আমাদের বলা আছে সংবিধানে। তারপরেই মৌলিক অধিকারের কথা কিন্তু চলে আসে, অর্থাৎ প্রথমে আমাদের দেশের এলাকা, তারপরে নাগরিকত্ব, এবং তারপরেই কিন্তু মৌলিক অধিকারের কথা চলে আসছে। কেন এটাকে এরকম রাখা হয়েছে? এর গুরুত্ব অনুযায়ী রাখা হয়েছে। কারণ প্রথমত আমাদের দেশের সংবিধান, সুতরাং আমাদের দেশ মানে কাকে বোঝাবো, কতটা এলাকা, সেটাই শাখাটা স্বাভাবিক প্রথমে। তারপরে কোনো একটা নাগরিক না থাকলে তো দেশ হয় না, তাহলে নাগরিক কারা, কারা নাগরিক হবে, কারা নাগরিক হবে না, কার নাগরিক কীভাবে বাদ যাবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নাগরিকত্ব বিষয়ে বলা আছে। তারপরেই কিন্তু মৌলিক অধিকারের কথা চলে আসছে। এখানে 1 থেকে 4 নম্বর আর্টিকেল পর্যন্ত এলাকা বলা আছে, নাগরিকত্ব বলা আছে 5 থেকে 11 পর্যন্ত, 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেলে মৌলিক অধিকারের কথা বলা আছে। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথমে বললাম, 6টা মূলত মৌলিক অধিকার রয়েছে। আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন 7টা অধিকারের কথা সেখানে বলা ছিল, 7টার কথা বলা ছিল, যেটা পরবর্তীকালে সম্পত্তির অধিকার, যে সম্পত্তির অধিকার, এটাকে পরবর্তীকালে বাদ দেওয়া হয়, এটাকে মৌলিক অধিকারের থেকে বাদ দেওয়া হয়েছে। তো 1978-এ 44তম সংবিধান সংশোধনীতে এটা বাদ দেওয়া হয়, এটা মনে রাখতে হবে। সম্পত্তির অধিকার এটা আর মৌলিক অধিকারের মধ্যে নেই। তো বর্তমানে 6টা রয়েছে। সাম্য, প্রত্যেকটা যে নাগরিক যারা, তাদের প্রত্যেককে সমান চোখে দেখতে হবে, সাম্য। দ্বিতীয়ত কিছু স্বাধীনতা আমরা ভোগ করি, জন্মের পর থেকেই আমাদের সংবিধানে কিছু কিছু স্বাধীনতার কথা বলা আছে, সেটা আমরা ভোগ করি। শোষণের বিরুদ্ধে অধিকার, রাষ্ট্র যাতে নাগরিকদের শোষণ না করতে পারে, শুধু রাষ্ট্র নয়, আরও অনেক কিছু, শোষণের বিরুদ্ধে যে কোনো নাগরিক, তাদের যেন শোষণ না করা হয়, শোষণের বিরুদ্ধে অধিকার। তো সাম্য, স্বাধীনতা, শোষণ, এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে, যেটা আমি সিএএ বলতে গিয়ে এক্সাম্পল বলছিলাম, যে ফান্ডামেন্টাল রাইটস, ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেটা ভোগ করে থাকে যে কোনো নাগরিক আমাদের দেশে। সাংস্কৃতিক অধিকার, আর হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, প্রতিবিধান, ঠিক আছে, চেঞ্জেস। তো এই 6টা মৌলিক অধিকার বলা আছে তার কথা। তবে এগুলো কিন্তু অ্যাবসলিউট নয়, সবসময় যে এই অধিকারগুলো থাকবে সেরকম কিন্তু নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছু থাকে যেগুলো, যেমন জীবনের অধিকার, সেটা সবসময়তেই থাকে, কিন্তু বাকিগুলো সবসময় কিন্তু থাকে না, কখনো কখনো, যেমন ন্যাশনাল এমার্জেন্সি বা এরকম কিছু আপৎকালীন পরিস্থিতিতে সেগুলো পরিবর্তন করা হয়।
আর যেটা বলছিলাম যে ভারতের নাগরিক তার যদি অধিকার লঙ্ঘিত হয় তাহলে সরাসরি তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চলে যেতে পারেন এবং সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুযায়ী রেড জারি করে মৌলিক অধিকারটা ফিরিয়ে দেয়। যদি কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, যে কোনো মৌলিক অধিকার, তাহলে সুপ্রিম কোর্ট রিট জারি করে, হাইকোর্টও করে। হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করে সেই মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দেয়। তো এতটাই গুরুত্বপূর্ণ এবং মৌলিক অধিকার পরিবর্তন করে দেওয়াটা কিন্তু এত সহজ নয়। মৌলিক অধিকার মনে করলে পার্লামেন্ট পরিবর্তন করতে পারে, সেটা কেশবানন্দ ভারতী মামলাতে লাস্ট সুপ্রিম কোর্ট বলেছে করতে পারে, কিন্তু বেসিক স্ট্রাকচার পরিবর্তন না করে, সংবিধানের মূলগত কাঠামো পরিবর্তন করা যায় না, পার্লামেন্টের সেই ক্ষমতা নেই। বাকি সেটা বাদ দিয়ে যে কোনো পরিবর্তন করতে পারে। এবং এখানে দুটো আর্টিকেলের কথা আসে, একটা হচ্ছে 12 নম্বর আর্টিকেল, যেখানে স্টেটের ডেফিনেশন দেয়া আছে। স্টেট বলতে আমরা কি বুঝবো, বা রাষ্ট্র বলতে আমরা কি বুঝবো, সেটা 12 নম্বর আর্টিকেলে বলা আছে। এখন রাষ্ট্র মানে কিন্তু শুধুমাত্র রাজ্য সরকার বা যারা পার্লামেন্টেরিয়ান রয়েছে তারাই শুধুমাত্র নয়, তার সাথে জড়িত সমস্ত ব্যক্তি যারা তার সাথে কাজ করছে সকলকে কিন্তু এর মধ্যে ধরা হয়, এটা একটু বুঝতে হবে। আর হচ্ছে আর্টিকেল নম্বর 13 নম্বর আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে কি বলা আছে, এমন কোনো আইন পার্লামেন্ট পাশ করাবে না যাতে করে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। যদি এরকম কোনো আইন পাশ করে পার্লামেন্ট যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মৌলিক অধিকার চলে যাবে, তাহলে সেটা কিন্তু ক্যান্সেল করা হবে, সেটাকে বন্ধ করে দেওয়া হবে। এবং এই 13 নম্বর আর্টিকেলের বলেই কিন্তু যে কোনো ব্যক্তি পার্লামেন্ট এমন কিছু পাশ করলো যেটা মনে হচ্ছে যে এই এতগুলো যে ক্ষমতা দেয়া আছে, মৌলিক অধিকার দেয়া আছে মানুষকে, তার কোনো একটা কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে, তাহলে সরাসরি সেই ব্যক্তি কিন্তু রিভিউ পিটিশন ফাইল করতে পারেন সুপ্রিম কোর্ট, বা ইভেন মানে হাইকোর্টে না গিয়েও সরাসরি সুপ্রিম কোর্টে কেউ চলে যেতে পারেন, এতটাই ক্ষমতা দেয়া আছে। তো এই সমস্ত বিষয় আমি যখন ফান্ডামেন্টাল রাইটস ডিটেলসে পড়াবো তখন এগুলো প্রত্যেকটা আর্টিকেল নিয়ে আলোচনা করব, কিন্তু ওভারঅল এই জিনিসগুলো বুঝতে হবে যে এর গুরুত্ব কতখানি। মৌলিক অধিকারের এত ফ্রিডম আমরা কিন্তু এগুলো দেয়া আছে, এবং প্রত্যেকে জন্মের পর থেকেই সমস্ত নাগরিক এই অধিকারগুলো তারা পান। এবং কিছু কিছু অধিকার আছে মৌলিক অধিকার যেটা বিদেশিরাও পান। বিদেশিরা যখন এদেশে আসেন, তিনি বসবাস করুন বা যে কোনো কারণে তিনি এলেন, কিছু কিছু অধিকার তারাও কিন্তু ভোগ করে থাকেন। এখানে এগুলো এতটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর মৌলিক অধিকারের পর মানে আর্টিকেল 35 পর্যন্ত হলো, তারপরে 36 থেকে 50 পর্যন্ত কিছু নির্দেশ দেয়া আছে, কিছু ডিরেকশন দেয়া আছে, সেটাকে আমরা বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল, নির্দেশমূলক নীতি। কাকে দেয়া আছে? রাষ্ট্রকে। দেখুন এখানে মৌলিক অধিকারটা কাকে দেয়া আছে? সাধারণ মানুষকে। এবং মূলত রাষ্ট্র যাতে সাধারণ মানুষকে শোষণ না করতে পারে তার জন্য কিন্তু ফান্ডামেন্টাল রাইট, এটা বুঝতে হবে। ফান্ডামেন্টাল রাইট কেন দেয়া আছে? মৌলিক অধিকার মূলত রাষ্ট্র এমন কোনো আইন তৈরি করবে না যাতে করে সে মানুষকে শোষণ করে, এটা বলা আছে ফান্ডামেন্টাল রাইট। ডাইরেক্টিভ প্রিন্সিপালে রাষ্ট্রকে নির্দেশ দেয়া আছে কিভাবে চলতে হবে, কি কি করতে হবে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার এদেরকে কিছু নির্দেশ দেয়া আছে, প্রিন্সিপাল কিছু বলা আছে, কিছু নীতির কথা বলা আছে। এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ, যদি এমন কোনো আইন তৈরি হয় যেখানে দেখা যাচ্ছে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, কারণ দুটো একে অপরের বিপরীত। কিছু ক্ষমতা রাষ্ট্রকে বলা আছে, দেয়া আছে, তারা করতে পারে, আবার কিছু মৌলিক অধিকার দেয়া আছে সাধারণ মানুষকে। এদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে বেশি গুরুত্ব দিতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই 36 থেকে 51 পর্যন্ত নির্দেশমূলক নীতির মধ্যে চলে এসেছে। এবার এখানে কিন্তু মূলত এই ওয়েলফেয়ার স্টেট বা
কল্যাণমূলক রাষ্ট্র করার জন্য এটাকে করা হয়েছে, ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে বিভিন্ন, এইটা বলা আছে এখানে। যেমন এই যে বেকার ভাতা, বার্ধক্য ভাতা, স্ত্রী এবং শিশুদের বিশেষ সুযোগ দেয়া, অবৈতনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসা, এর মতো অনেক কথা এখানে বলা আছে এবং সেগুলোকে 3টে ভাগে ভাগ করা হয় এই আর্টিকেলের মধ্যে। যাবতীয় যা যা আসছে, সোশ্যালিস্ট প্রিন্সিপাল, কিছু সামাজিক, কিছু গান্ধীয়ান প্রিন্সিপাল আছে, গান্ধীজির যে নীতিগুলো ছিল সেই সমস্ত নীতির সাথে মিল হয় বলে সেটাকে গান্ধীয়ান প্রিন্সিপাল বলা হয়। আর কিছু আছে কিছু লিবারাল প্রিন্সিপাল বা কিছু উদারনৈতিক প্রিন্সিপাল, নীতি, এগুলো আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালে বলা আছে, নির্দেশমূলক নীতিতে বলা আছে। এবং দেখবেন সরকার যে স্কিমগুলো নিয়ে আসে, সরকার থেকে নানা রকম স্কিম নিয়ে আসা হয়, এই ব্যক্তিদের এই সাহায্য দেওয়া হবে বা এটা এদের এদের এই করা হবে, এই স্কিমগুলো কিন্তু মূলত এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল থেকেই তারা নিয়ে আসে। এই যে স্ত্রী এবং শিশুদের বিশেষ সুযোগ দিতে হবে, মহিলাদের বিশেষ সুযোগ দিতে হবে, দেখবেন মহিলাদের জন্য অনেক আলাদা করে কিছু স্কিম নিয়ে আসা হলো। তো আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসে কিন্তু বলা আছে প্রত্যেকের সমান অধিকার দিতে হবে। তো তার মানে এই নয় যে কেউ বলতে পারে বা কেউ কেস করতে পারে যে তাহলে সমান অধিকার তাহলে সবাইকে কি করে হলো। এখানে কিন্তু আবার ডাইরেক্টিভ প্রিন্সিপালে স্ত্রী শিশুদের ক্ষেত্রে আলাদা করে কিছু কথা বলা আছে। এখন দেখুন সব যেটা কন্ট্রোভার্সি হয় বা সবসময়তেই যেটা নিয়ে অনেক কিছু কথা বলা হয় যে সংরক্ষণ ব্যবস্থা। আর্টিকেল 16তে বলা আছে চাকরির ক্ষেত্রে সকলকে সমান অধিকার দিতে হবে, আর্টিকেল 16তে বলা আছে। তো এটা একটা ফান্ডামেন্টাল রাইট, কিন্তু আর্টিকেল 16-র মধ্যেই 1, 2, 3, 4 অনেক ক্লজ আছে, তার মধ্যে অনেক কিছু ডিটেলসে বলা আছে। সেখানে আবার বলা আছে যে যারা পিছিয়ে পড়া বর্গ তাদের জন্য কিন্তু আলাদা করে সংরক্ষণ রাখা যাবে। তো সেখানে কিন্তু সেটা বলা আছে। তো এরকম কিছু বিষয় এর মধ্যেও আছে, এখানেও চলে আসে সেই সব বিষয়গুলো এবং স্পেসিফিক। এবং দেখবেন অনেক রকম কমিউনিটি, বিভিন্ন যারা পিছিয়ে পড়া বর্গ তাদের জন্য বিভিন্ন স্কিম নিয়ে আসতে হবে, তাদের আপলিফমেন্ট করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ওয়েলফেয়ার স্টেটের একটা কাজ। আমাদের রাষ্ট্র কেমন হবে? ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ সাধারণ মানুষের, মূলত যারা পিছিয়ে পড়া মানুষ অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, তাদেরকে তুলে ধরার জন্য বিভিন্ন রকম নির্দেশ দেওয়া আছে। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হলে যে কোনো ব্যক্তি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সরাসরি চলে যেতে পারে, কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল এখানে যেগুলো বলা আছে, ধরা যাক এই বেকার ভাতা দিতে হবে বা বার্ধক্য ভাতা দিতে হবে। এখন দেখা যাচ্ছে কোনো একটা রাজ্য সরকার, দেশের মধ্যে কোনো একটা রাজ্য সরকার সেটা করছে না, কোনো একটা রাজ্যে ধরা যাক সেই স্কিমটা নেই, ধরা যাক মধ্যপ্রদেশে এই স্কিমটা নেই যে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে, এটা নেই। এখন মধ্যপ্রদেশের কোনো একজন ব্যক্তি দেখলো এইটা উত্তরপ্রদেশে তো দেওয়া হচ্ছে, তা আমাদের রাজ্যে কেন দেওয়া হবে না? সে কি করবে? সে তাহলে কোর্টে কি যাবে? এখানে কিন্তু কোর্টে যাওয়া যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডাইরেক্টিভ প্রিন্সিপাল, নির্দেশমূলক নীতি, এটা শুধুমাত্র নির্দেশ, এটা কিন্তু আদেশ নয়। সংবিধানে বলা আছে এটা করতে হবে। কোনো রাজ্য সরকার যদি সেটা না করে বা কেন্দ্র সরকারও যদি না করে, তাহলে সেটা নিয়ে কিন্তু কোর্টে গিয়ে কেউ কেস করতে পারে না, কোর্টে যাওয়া যায় না। ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো নিয়ে কোর্টে যাওয়া যায় না। এবার তাহলে প্রশ্ন হবে কেন যাওয়া যায় না? কোনো রাজ্য সরকার যদি কোনো কিছু না করতে চায় তাহলে কেন যাওয়া যাবে না? তো কেন যাওয়া যায় না? মূলত সব ক্ষেত্রে কিছু অর্থনৈতিক সীমাবদ্ধতা কিন্তু সবার আগে থেকে যায়। এবং ভারত তো এখনও ডেভেলপড কান্ট্রি হয়নি, বা যখন সংবিধান ছিল তখনও অর্থনৈতিক অবস্থা সেটা ছিল না, বা অনেক কিছু সমস্যা কিন্তু ছিল। তো সেই জায়গা থেকে একটা রাজ্য সরকার যদি কোনো কিছু না করতে পারে, তা সেটা নিয়ে কোর্টে যাওয়া যায় না। সেটা তার প্রভাব ভোটে পড়ে বা সেটা অন্য সরকার আসে ইত্যাদি ইত্যাদি বিষয় আসে, সেটা মানুষের উপর ছেড়ে দেওয়া আছে, কিন্তু কোর্টে যাওয়া যায় না ডাইরেক্টিভ প্রিন্সিপাল যদি লঙ্ঘিত হয় সেক্ষেত্রে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা নিয়ে কোর্টে যাওয়া যায় না। আচ্ছা, এবার আমাদের এই যে আমাদের যে ডেমোক্রেসিটা, সেটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। আমাদের গণতন্ত্রটা পার্লামেন্টারি সিস্টেম। তো ভারতে এই সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ভারতের যে মন্ত্রিসভা সেটা পার্লামেন্টের যারা সংখ্যাগরিষ্ঠ দল তারাই আসবে, তারাই সরকার তৈরি করবে, তারাই দেশটাকে চালাবে এবং পার্লামেন্ট থেকে চালাবে। অর্থাৎ এই যে লোকসভা ভোট হচ্ছে,
লোকসভা ভোটে কি থাকে, কিছু কনস্টিটুয়েন্সি আছে, আমাদের দেশকে কিছু বাউন্ডারিতে ভাগ করা হয়েছে, যেটাকে আমরা এক একটা কনস্টিটুয়েন্সি বলি। সেটা কিন্তু কোনো ডিস্ট্রিক্টের বেসিসে বা শুধুমাত্র কোনো পার্টিকুলার কিছু, সেটা কিন্তু আলাদা করে কনস্টিটুয়েন্সি আছে তার জন্য। এবং প্রত্যেকটা নির্দিষ্ট জায়গা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন, একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন। সাধারণ মানুষ ভোট দিচ্ছে। গণতন্ত্র মানে কি? সাধারণ মানুষ প্রত্যেকে ভোট দেবে, সেটা গণতন্ত্রের নিয়ম। এবং ভোট দেওয়ার পরে তারা তাদের একজন প্রতিনিধি তাকে পার্লামেন্টে পাঠাচ্ছেন, অর্থাৎ পার্লামেন্টেই যতগুলো সিট রয়েছে এরা কিন্তু সেই সমস্ত মানুষের প্রতিনিধি যারা তাকে ভোট দিয়ে পাঠাচ্ছে, অর্থাৎ তার একটা দায়বদ্ধতা আছে সেই মানুষদের প্রতি। প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি থেকে একজন করে নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসছেন, এবং সেই পার্লামেন্ট থেকে কি করা হচ্ছে, সেই সাধারণ মানুষদের জন্য, সারা দেশের মানুষদের জন্য আইন প্রণয়ন করা হচ্ছে। আইন তৈরি করাটাই কিন্তু পার্লামেন্টের মূল কাজ। আরও অনেক কাজ আছে, কিন্তু আইন তৈরি করা, করে দেশটাকে সেই আইন মোতাবেক চালানো, এইটা হচ্ছে পার্লামেন্টের মূল কাজ। যারা পার্লামেন্টেরিয়ান হন, মূলত লোকসভা এবং রাজ্যসভা অবশ্যই আছে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে আমরা সরাসরি ভোট দিতে পারি না। যারা বিধানসভাতে নির্বাচিত হয়ে আসছে তারা কিন্তু বিভিন্ন রাজ্যসভার মেম্বারদের তারা পাঠাচ্ছে, কিন্তু লোকসভাটা আমরা সরাসরি নির্বাচন করছি। এবং যারা যে সরকার তৈরি করলো তারাই কিন্তু গভর্নমেন্ট তৈরি করছে, তারাই মূলত দেশটাকে চালাচ্ছে। প্রতিনিধিদের একটা ক্ষমতা আছে, কারণ প্রত্যেক প্রতিনিধি তারা সরকারে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কিন্তু তাদের একটা ক্ষমতা আছে, তাদের ভোটিং পাওয়ার আছে, তারা বিল পাস করাতে পারেন বা না করাতে পারেন। কিন্তু সরকারের আবার আলাদা একটা দায়িত্ব থেকে যায়, যারা সরকার তৈরি করছে সেটা পার্লামেন্ট থেকেই হচ্ছে। পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ দল তারা সরকার তৈরি করছে এবং তারা মূলত চালাচ্ছে সরকারটাকে। তো এই সিস্টেমটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, এবং এই সিস্টেমটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন প্রথমে এই সিস্টেমটাকে চালু করে, এবং বিভিন্ন দেশ, অনেক দেশ, পৃথিবীর অনেক দেশ কিন্তু এই পার্লামেন্টারি সিস্টেমটাকে নিয়েছে, যে সাধারণ মানুষের প্রতিনিধিরা আসবে, কারণ সাধারণ মানুষ তো একসাথে বসে এটা করতে পারে না। সেটা যদি হয়, কিছু কিছু দেশ আছে যেখানে ডাইরেক্ট ডেমোক্রেসি হয়। ডাইরেক্ট ডেমোক্রেসি মানে কি? ধরুন কোনো একটা ডিসিশন নেওয়া হচ্ছে, এখানে যেমন বিল পাস করাতে হয়, সেখানে কি হলো, সেখানে সাধারণ মানুষের সংখ্যা এত কম, তাদের থেকে সরাসরি ভোট নেওয়া হলো, সরাসরি ভোট নেওয়া হবে। ধরা যাক এই যে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়, অর্থাৎ সারা দেশে একটাই আইন থাকবে, সিভিল আইন, নাগরিক আইন, ঠিক আছে? সংবিধান তো একটাই আমাদের দেশে, কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকম ব্যক্তিগত আইন আছে আমাদের দেশে, কিন্তু সেটাকে একটা করতে হবে। এই ইউনিফর্ম সিভিল কোডের কথা আবার আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালে বলা আছে, আর্টিকেল 44-এ বলা আছে ইউনিফর্ম সিভিল কোডের কথা, কিন্তু সেটা এখনও পর্যন্ত করা যায়নি আমাদের দেশে। ধরা যাক, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় বা চলে, ধরা যাক সেটা করা হবে। এখন হবে কি না, এটা যদি প্রত্যেকটা নাগরিককে জিজ্ঞাসা করা হতো বা তারা ভোট দিত, তাহলে সেটাকে আমরা বলতাম ডাইরেক্ট ডেমোক্রেসি। সরাসরি প্রত্যেকটা লোক সেখানে ইনভলভ হচ্ছে বা হতে পারছে। কিন্তু আমাদের মতো এত বড় দেশে এটা তো সম্ভব নয় যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ডিসিশনের জন্য তাদের থেকে ভোট চাওয়া হলো, সেটা হয় না। তাহলে সেটা কীভাবে সেটা হবে? আমরা আমাদের প্রতিনিধিকে পাঠাচ্ছি একজনকে, যে ব্যক্তি সেটা ভোট দিয়ে ঠিক করবে যে সেটা হবে কি হবে না। এটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, ঠিক আছে? এটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। এখন হয়তো অদূর ভবিষ্যতে এরকম সিস্টেম আসতেই পারে, কারণ যেহেতু অনলাইন সিস্টেম চলে আসছে, প্রত্যেকটা মানুষকে কোনো একটা বিষয়ের উপর ভোট দিতে বলা হবে, যে এটা করা হবে কি হবে না, সেটা হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো। হয়তো কেন, এটা আগামী দিনে অবশ্যই এটা প্রতিফলন দেখা যাবে। কারণ একজন ব্যক্তি একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন, তার মানে এই নয় যে সেই প্রতিনিধি সমস্ত ব্যক্তির হয়ে একই ডিসিশন তিনি একাই নিতে পারেন, বাকিদেরও সেখানে কিছু বলার থাকে। তো যাই হোক, এটা হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম, বিভিন্ন যেগুলো খুব উন্নত দেশ এবং খুব জনসংখ্যা যাদের খুব সামান্য, খুব অল্প, তারা কিন্তু এই ডাইরেক্ট ডেমোক্রেসি সিস্টেমে তারা কিন্তু চলেন, বা চলাটা তাদের সহজ হয়, সম্ভব হয়। সিঙ্গেল সিটিজেনশিপ, আমি ফেডারেল গভর্নমেন্ট পড়াতে গিয়ে, ইউনিটারি গভর্নমেন্ট পড়াতে গিয়ে বলছিলাম যে একক নাগরিকত্ব। তো আমাদের সংবিধানে কিন্তু একটাই নাগরিকত্ব আছে, আমরা ভারতীয়, কোনো অঙ্গরাজ্যের, কোনো রাজ্যের আলাদা করে নাগরিকত্ব নেই। এবং আমাদের রাষ্ট্র হচ্ছে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো শব্দ, খুব গুরুত্বপূর্ণ দুটো শব্দ আসছে, সার্বভৌম শব্দটাও গুরুত্বপূর্ণ। এর মিনিংগুলোকে বলতে পারবেন, এর মানে কি? আমরা বলি আমাদের দেশ হচ্ছে সার্বভৌম দেশ, সভারিং এবং ডেমোক্রেটিক, সার্বভৌম গণতান্ত্রিক। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার। সার্বভৌম মানে সমান ক্ষমতার অধিকারী ওই না না সকলে। না। না স্যার, সার্বভৌম মানে হচ্ছে সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ এবং বিদেশিক বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত আর কি। হ্যাঁ, বৈদেশিক মানে নিয়ন্ত্রণ মুক্ত। ভারতবর্ষ তার সিদ্ধান্ত সব নিজেরাই নিতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সার্বভৌম, সবারিং। কোনো বাইরের দেশ, আমরা কোনো ডিসিশন, কোনো বাইরের দেশে কোনো প্রভাব খাটবে না এখানে কোনো ডিসিশন। এই যে কাশ্মীর কে ইউনিয়ন টেরিটরি করা হয়েছে বা 370 তুলে দেওয়া হয়েছে, সেটা বিভিন্ন দেশ বিভিন্ন রকম বলে। তো আমরা কি সেটা শুনবো, নাকি অন্য দেশ কোনো প্রভাব খাটাতে পারবে? সেটা পারে না। বা সেটা তার সার্বভৌম মানেই হচ্ছে, সবারিং মানেই হচ্ছে আমরা আমাদের ডিসিশন আমরাই নিই, আমরা কোনো বিদেশি রাষ্ট্রের দ্বারা প্রভাবান্বিত হয়ে আমরা কোনো ডিসিশন নিই না। এটা হচ্ছে সার্বভৌম। ঠিক আছে। আর গণতান্ত্রিক মানে আর প্রজাতান্ত্রিক মানে, এই দুটো তফাৎ কোথায়? স্যার, গণতান্ত্রিক মানে হচ্ছে এই মানে নিচুর থেকে আপার লেভেল অব্দি সব যে পদগুলো আছে সেগুলো সেগুলো হচ্ছে মানে আমাদের দ্বারা ভোটের দ্বারা নিয়ন্ত্রিত আর কি, আমরা নির্বাচন করব। বেশ। আর প্রজাতান্ত্রিক মানে হচ্ছে যে হাইয়েস্ট যে পদটা আছে রাষ্ট্রপতির পদ, সেটা বংশানুক্রমিক হবে না। বেশ, ঠিকই বলেছেন। মানে আমরা দুটো দেশের উদাহরণ দিতে পারি এই দুটো বোঝানোর জন্য, কারণ আমরা রাজতান্ত্রিক নয় এটা তো স্পষ্ট, কিন্তু গণতান্ত্রিক বলা হচ্ছে, আবার প্রজাতান্ত্রিক কেন আলাদা করে বলা হচ্ছে? তো গণতান্ত্রিক মানে হচ্ছে প্রত্যেকে হেড অফ দ্য স্টেট যিনি হবেন, হেড অফ দ্য স্টেট অর্থাৎ প্রধান, আমাদের যে দেশের যিনি প্রধান, আমাদের দেশের প্রধান অ্যাকচুয়ালি খাতা কলমে রাষ্ট্রপতি, কিন্তু প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ দিক থেকে প্রধানমন্ত্রী সব কিছু ডিসিশন নেন। তো আমরা সেই যে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করছি, সেটা প্রত্যেকে ভোট দিয়ে করছি। মানে লোকসভাতে একজন আসছেন যাকে ভোট দিয়ে নির্বাচন করা হচ্ছে। আর প্রজাতান্ত্রিকের ক্ষেত্রে যিনি হেড অফ দ্য স্টেট হবেন, হেড অফ দ্য স্টেট, সেটা কিন্তু জনসাধারণের দ্বারা সরাসরি নির্বাচিত তিনি হন না। যেমন আমরা চীনের উদাহরণ নিতে পারি। চীনের যিনি রাষ্ট্রপতি হচ্ছেন, তিনি, চীনে সিঙ্গেল পার্টি রয়েছে, সিঙ্গেল পার্টি সিস্টেম রয়েছে, একটাই মাত্র পার্টি। তো সেই পার্টির যিনি প্রধান, তাকে সেই পার্টি থেকেই নির্বাচন করা হচ্ছে, সেটা সাধারণ মানুষ কিন্তু ভোটে অংশগ্রহণ করছে না। এবং এখানে একটাই কি, যে বংশানুক্রমিক এটা হয় না, যে যে ব্যক্তি এখন রাষ্ট্রপতি আছেন তার ছেলে বা তার মেয়ে তারাই সেই পদে আসবেন, সেরকম নয়, রাজতান্ত্রিক নয়। কিন্তু ভোটের মাধ্যমে তিনি আসবেন, কিন্তু সর্বসাধারণের ভোটে নয়। যখনই সর্বসাধারণের ভোটে আসছে তখন সেটাই হয়ে যাচ্ছে গণতান্ত্রিক, ডেমোক্রেসি। আর যখন ভোটের মাধ্যমে আসছেন অল্প সংখ্যক লোকের, তখন সেটা হচ্ছে প্রজাতান্ত্রিক, রিপাবলিক। যেটা আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে হয়। রাষ্ট্রপতি নির্বাচনে তো আমরা সাধারণ মানুষ ভোট দিই না, সেখানে আমরা যাদেরকে পাঠিয়েছি প্রতিনিধি, তারা নির্বাচন করেন রাষ্ট্রপতিকে, আমাদের ডাইরেক্ট কিন্তু হাত থাকে না। সেজন্য আমরা প্রজাতান্ত্রিক শব্দটাও নিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, মূল ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক বা রিপাবলিক, ডেমোক্রেসি, ডেমোক্রেটিক। তো এই তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ, তিনটে বোঝা প্রয়োজন। এবার পরবর্তীকালে আমাদের যে প্রস্তাবনা ছিল, বেসিক্যালি প্রস্তাবনাতে তিনটি শব্দ আছে, সেখানে সমাজতান্ত্রিক শব্দটা যোগ হয় এবং ধর্মনিরপেক্ষ শব্দটা যোগ করা হয় 42তম সংবিধান সংশোধনীতে। এই দুটোকে অ্যাড করা হয়েছিল। এখন এই সমাজতান্ত্রিক মানে কি আর ধর্মনিরপেক্ষ মানে কি, এই দুটো বলুন। সমাজতান্ত্রিক মানে কি? সমাজতান্ত্রিক মানে স্যার সবকিছুই রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হবে, রাষ্ট্রই নিয়ন্ত্রণ করবে, এখানে ব্যক্তি মালিকানা বলতে কিছু থাকবে না। যদিও এটা ভারতবর্ষে কার্যকরী এখনো হয়নি, মানে করা সম্ভব হয়নি বাস্তবায়ন। আর ধর্মনিরপেক্ষ মানে এখানে ধর্ম সংবিধান, ধর্মনিরপেক্ষ মানে ধর্ম অর্থাৎ প্রচারের কোন ধর্মকেই, সব ধর্মই স্বীকৃত। একদম।
ধর্ম প্রচারে কোনো মানে হস্তক্ষেপ চলবে কিনা? আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। দেখুন, সমাজতান্ত্রিক বা সোশিয়ালিস্ট যেটা বলা হয়, আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন আমাদের অর্থনীতিটা মূলত সোশিয়ালিস্ট ধাঁচের ছিল বা সমাজতান্ত্রিক ধাঁচের ছিল, ধাঁচের বলা যায়, কারণ আমরা চিরকালই মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি, সেখানে সমাজতান্ত্রিক অর্থনীতি বিষয়টা ছিল না। কিন্তু সমাজতন্ত্রে একটা বিষয় গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার, সেখানে মুনাফা বা প্রফিট এইটাকে নেগলেক্ট করা হয়, এটা বুঝতে হবে। আমরা আমাদের সমাজতান্ত্রিক বিষয়টা নেই, পুরোপুরি সমাজতান্ত্রিক কোনোদিনই ছিল না। তবুও কেন শব্দটা নেওয়া হয়েছে আমাদের সংবিধানে? নেওয়া হয়েছে এই কারণ হচ্ছে ওয়েলফেয়ার, সাধারণ মানুষের কল্যাণ। যখনই ব্যক্তি মালিকানাতে চলে যাবে তখন কিন্তু প্রফিট মোটিভ হয়ে যাবে, তখন আর ওয়েলফেয়ার থাকবে না। এই কারণে সমাজতান্ত্রিক শব্দটা নেওয়া হয়েছে। এর মানে এই নয় যে আমরা পিওর সোশ্যালিস্ট কান্ট্রি হয়ে গেলাম। পিওর সোশ্যালিস্ট কান্ট্রি কোনো দেশ নেই, বা পিওর সোশ্যালিস্ট কান্ট্রি হওয়া যায় না। তো সেই ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসে, যাই হোক সেটা অন্য বিষয়। কিন্তু এটা নেওয়া হয়েছিল একমাত্র এই কারণে যে রাষ্ট্র কাজ করবে ওয়েলফেয়ারের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য, কোনো প্রফিট মোটিভে নয়। এইটা। আরেকটা কি, ধর্মনিরপেক্ষ, এই শব্দটা আমাদের সংবিধানের ক্ষেত্রে এর মানেটাই দাঁড়ায় রাষ্ট্র কোনো ধর্মকে প্রমোট করে না। ধর্মনিরপেক্ষ শব্দটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আলাদা, আমাদের দেশে আলাদা। আমাদের দেশে রাষ্ট্র থেকে কোনো ধর্মকে প্রমোট করা হবে না। হ্যাঁ, সব ধর্ম, তাদের প্রত্যেক মানুষ তাদের ধর্মাচরণ করতে পারে, কিন্তু রাষ্ট্র কোনো ধর্মকে প্রমোট করে না, যেটা অন্য দেশে কিন্তু হয়। ধর্মনিরপেক্ষ মানে যে কোনো ব্যক্তি, ধর্মের ব্যক্তি সেই দেশে থাকতে পারবে, তার ধর্মাচরণ করতে পারবে, কিন্তু স্টেট থেকে কোনো ধর্মকে প্রমোট করা হয় কোনো কোনো দেশে। আমাদের দেশে কিন্তু সেটা নেই। আমাদের দেশে ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ তো করে না, হস্তক্ষেপ করাটা আলাদা, কিন্তু প্রমোটও করে না, কোনো ধর্মকে প্রমোট করে না। ধর্মাচরণ করতে পারে রাষ্ট্রের কোনো ব্যক্তি, যে কোনো পদে আছে, সে তার নিজের ধর্মাচরণ করতে পারবে, কিন্তু সে সেটাকে প্রমোট করবে না। এইটা হচ্ছে ধর্মনিরপেক্ষ আমাদের দেশে মানে। এবং গণতন্ত্র, প্রজাতন্ত্র, এগুলো তো আছেই। 42তম সংবিধানে সংশোধনী যুক্ত ছিল, এটা অবশ্যই আসবে। আমরা যখন ডিটেলসে প্রস্তাবনা বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করব, প্রস্তাবনাতে মূলত এই যে প্রত্যেকটা আমি শব্দগুলো বললাম, আরও কিছু শব্দ আছে, ভ্রাতৃত্ব, হেন তেন, সেই মিনিংগুলো কিন্তু থেকে প্রশ্ন হয়, সেটা আমাদের জানতে হয়। হ্যাঁ, বলুন। স্যার, ইন্টিগ্রিটিটা একটু যদি বুঝিয়ে দেন। ইন্টিগ্রিটি মানে হচ্ছে, ধরুন আমাদের যে দেশ, আমাদের দেশটা কিন্তু একতা থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। দেখুন, আমাদের দেশ, আমাদের যখন স্বাধীন আমরা হলাম, আমাদের স্বাধীনতা এলো, প্রচুর প্রিন্সেলি স্টেট ছিল, ছোট 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 অনেক প্রিন্সেলি স্টেট, এবং এত আমাদের দেশে ডাইভার্সিটি, এতগুলো রাজ্য যখন এক হলো, পৃথিবীর অধিকাংশ বড় বড় রাজনীতিবিদ তারা বলেছিল যে ভারতবর্ষ বেশি দিন থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে। এত ডাইভার্সিটি, এত রকমের আলাদা আলাদা বিষয় তার মধ্যে রয়েছে। তো সেটা ভুল প্রমাণিত হয়েছে, এবং আমাদের সংবিধান থেকে এটা বলা রয়েছে যে ইন্টিগ্রেট থাকতে হবে, একবদ্ধ থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। এটা কিন্তু একটা খুব বিরাট বড় ব্যাপার। এবং দেখবেন আমাদের দেশে এখনো পর্যন্ত প্রচুর বিচ্ছিন্নতাবাদ কাজ করে। একটা তো কাশ্মীর, এটা বড় ইস্যু ছিলই, সেটাকে যে কোনো প্রকারে এখনও বলা যায় যে সলভ করা হয়েছে। এছাড়া এখনও অনেক আছে, যেমন ধরুন খালিস্তান ইস্যু মাঝে মধ্যে মাথা ছাড়া দেয়, সেটাকে কৃষক আন্দোলনের সাথে জড়িয়ে নানা রকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। এখন কিছুটা শান্ত আছে বলা যায়। খালিস্তান ইস্যু মানে হচ্ছে পাঞ্জাব নামক একটা আলাদা দেশ তৈরি হবে আমাদের দেশ থেকে বার হয়ে, এটা আছে। আচ্ছা, নর্থ ইস্টে নাগাল্যান্ড, মণিপুর, এরকম কিছু রাজ্য আছে যেখানে কিছু গোষ্ঠী আছে যারা চায় যে এটা দেশ থেকে আলাদা হয়ে একটা আলাদা দেশ তৈরি হোক। এরকম আমাদের দেশে এখনও কিছু কিছু বিচ্ছিন্নতাবাদ আছে। তো এইগুলো যাতে না থাকে, এবং আমরা যেটা আলোচনা করছিলাম ফেডারাল ইউনিটারি বলতে গিয়ে, যে প্রত্যেকটা রাজ্য তারা কিন্তু
মনে করলে দেশ থেকে বেরোতে পারে না, বেরিয়ে যেতে পারে না, এরকম কোনো চুক্তি তো নেই। ফেডারাল স্টেটে হয়, আমাদের দেশে সেটা হবে না। কোনো দেশ, কোনো রাজ্য বলতে পারে না যে আমি দেশ থেকে আলাদা হয়ে যাব, আমি একটা আলাদা দেশ তৈরি করে, এটা হয় না। এইটা হচ্ছে ইন্টিগ্রিটি। এক থাকতে হবে, ইন্টিগ্রেট থাকতে হবে, এবং প্রত্যেকটা দেশবাসী সেটা কর্তব্য যাতে আমাদের সারা দেশ একভাবে তারা থাকতে পারে। ঠিক আছে, অনেক কিছু কারণ আছে। দেখুন, কালচারাল ডাইভার্সিটি থাকা সত্ত্বেও ভারত কেন এক হয়ে থেকে গেল, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয় এবং আলোচ্য বিষয়। কি করে হয় এটা? এত ডাইভার্সিটি, এত মানে ভাবা যায় না এত ডাইভার্সিটি একটা দেশে থাকতে পারে। সারা বিশ্বে যা আছে আমাদের ভারতে তাই আছে, এরকম বলা যায় কালচারাল ডাইভার্সিটির দিক থেকে। তো সেখানে কি করে ভারতবর্ষ এতদিন পর্যন্ত থেকে গেল, এবং সেরকম কোনো পরিস্থিতি নেই যে আলাদা হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, এরকম কিন্তু হয় না। তাহলে কি করে সম্ভব হলো এটা? এটা একটা আশ্চর্যজনক বিষয় এবং বিশ্লেষণের বিষয়। তো সেটা পরে আমি আলোচনা করব। এরকম কিছু কিছু ফ্যাক্টর আছে, দেখবেন ইউপিএসসি ক্ষেত্রে কিছু কিছু মেন্সের ক্ষেত্রে এরকম প্রশ্ন দেওয়া হয়, ইন্টিগ্রিটির ক্ষেত্রে, যে এটা কি করে সম্ভব হলো। ভাবার বিষয়, আপনারাও ভাববেন কখনো কোনো সময় প্রশ্ন উত্তর হলে বা এটা নিয়ে আলোচনায় আমি অবশ্যই বলবো যে কিছু কিছু ফ্যাক্টর আছে। আবার দেখবেন আমাদের ভারতবর্ষ কিছু কিছু ইস্যু, এমন এমন ইস্যু এক একটা আসে যেটা খুব ভয়ানক 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 ইস্যু, বা কমিউনাল রাইট, বিভিন্ন রকম ধর্মীয় নানা রকম হামলা হাঙ্গামা, এগুলো দেশে বিভিন্ন সময় হয়েছে, স্বাধীনতার পরেও হয়েছে, আগেও হয়েছে। কিন্তু তারপরেও সাধারণ মানুষ আবার মিলেমিশে তার সাধারণ জীবনযাপন তারা অভ্যস্ত হয়ে গেছে। এটাও কিন্তু মানে খুব ছোট ব্যাপার নয় যে অনেক রকম রায়ট হওয়ার পরেও এগুলো হয়েছে। যাই হোক, এটা অন্য অন্য আলোচ্য বিষয়, আমি এখানে আর এটা নিয়ে খুব বেশি বলছি না, পরে নিশ্চয়ই এটা নিয়ে কখনো। হ্যাঁ বলুন। স্যার, আমার আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ যে আমরা তো ডোমিনিয়ন ছিলাম 1950, 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়, হ্যাঁ ততদিন পর্যন্ত তো আমরা ডোমিনিয়ন ছিলাম। তো আমরা তাহলে ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, এটা কেন বলতেছি? না দেখুন, স্বাধীন মানে বিদেশের প্রভাব মুক্ত, কিন্তু একটা দেশের যখন সংবিধান আসছে না, সংবিধান বলে কিছু নেই, সেটাকে কিন্তু দেশ বলে আমরা বলতে পারছি না। কারণ দেখুন, আমাদের দেশ বলতে কোনটা? দেখবেন স্বাধীনতার পরে আমাদের প্রিন্সেলি স্টেটগুলো আস্তে আস্তে করে দেশে যোগ দিয়েছে। তাহলে আমরা দেশ বলতে কোনটাকে বুঝবো? পার্টিকুলার দেশ মানে কোনটা? আপনি বলতে পারবেন এটা আমার দেশ? আপনি 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়ে যাচ্ছেন, আপনি বলতে পারবেন কটা রাজ্য সেই সময় কোন কোন ওর মধ্যে ছিল? বলতে পারবেন বলতে আমি এই অর্থে বলছি যে সেই সময় আপনি কি বলতে পারতেন যে এইটা হচ্ছে আমার দেশ, আর তার হচ্ছে এরিয়া হচ্ছে এত স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে এই পড়ছে? এটা কিন্তু স্পেসিফিক বলা যাচ্ছিল না। তখনও সমস্ত প্রিন্সেলি স্টেট যোগ দেয়নি, তখনও আমাদের কারা নাগরিক নয় তার নিয়ম কানুন তৈরি হয়নি। আপনি বলতে পারছিলেন না যে আমাদের দেশে এতজন নাগরিক, এরা এরা নাগরিক, এরা নয়, তার নিয়ম কানুনগুলো তখনও আসেনি। তাহলে আমরা একটা দেশ বলতে যা বোঝায় সেটা কিন্তু সেই অর্থে তখন ছিল না। এই জন্যই ডমিনিয়ন বলা আছে। ডমিনিয়ন মানে এই নয় যে বিদেশের দ্বারা প্রভাবান্বিত হচ্ছে, সেখানে সেটা ভারতীয়দের দ্বারাই চালিত হচ্ছে, কিন্তু একটা দেশ হতে গেলে তার যে একটা সংবিধান থাকতে হয়, কারণ তার নিয়ম কানুন থাকবে। একটা দেশ, সেটা আমরা অন্য দেশের থেকে আলাদা করব কি করে? আমরা অন্য দেশের থেকে সেটা আলাদা করতে পারি না যতক্ষণ না পর্যন্ত তার একটা প্রপার নিয়ম কানুন থাকবে সেই দেশের। যেটা আমি এখন বলছি যে এই যে মূল বিষয়গুলো, একটা দেশের নিয়ম কানুনগুলো মূল বিষয়, সেইগুলো তখন ছিল না। সেটা হলো কবে? 1949-এর 26শে নভেম্বর হলো, ফাইনালি সেটা অ্যাক্টিভেট হলো 26শে জানুয়ারি 1950 থেকে। সেই জন্য আমরা তখন থেকে বলছি এটা একটা কান্ট্রি হিসেবে, প্রপার একটা কান্ট্রি হিসেবে উঠে আসছে। ওকে, হ্যাঁ, তো এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, সিঙ্গেল সিটিজেনশিপের ব্যাপারটা বললাম, এই একক নাগরিকত্ব রয়েছে বা আমাদের প্রস্তাবনাতে এরকম কিছু শব্দ দেয়া রয়েছে। এবার এই মৌলিক কর্তব্যের মধ্যে কিছু বিষয় আছে,
ধর্মনিরপেক্ষ সেকুলার স্টেট, এই যে বিশেষ ধর্মকে স্টেট রিলিজিয়ান বলে আমাদের কিছু নেই, কিছু প্রমোট করা হয় না, ঠিক আছে। এককেন্দ্রিকতা, যে বিষয়টা বলছিলাম যে আমাদের তো ফেডারাল নয়, কিন্তু আমাদের ইউনিয়নের পাওয়ারটা বেশি, কেন্দ্র সরকারের পাওয়ারটা বেশি, এবং আমাদের যখন এমার্জেন্সি হয়, ন্যাশনাল এমার্জেন্সি যদি ডাকা হয়, তখন কিন্তু কেন্দ্র থেকে, পার্লামেন্ট থেকে সমস্ত কিছু করার নিয়মকানুন প্রণয়ন, তখন কিন্তু রাজ্য সরকারটা পড়ে যায় না, কিন্তু তখন তারা কিন্তু মানে পার্লামেন্ট থেকে যে নিয়ম করা হয় তারাই সেগুলো মানে, দেশটা তখন ইউনিটারি হয়ে যায়, এককেন্দ্রিক হয়ে যায়। তো এটা হয় এমার্জেন্সির সময়, ন্যাশনাল এমার্জেন্সির সময় হয়, এবং আমাদের কেন্দ্রকেই বেশি ক্ষমতা দেয়া আছে, কেন্দ্র প্রবণতা রয়েছে, যেটা নিয়ে অনেক সময় অনেক সমালোচনা হয়, প্রচুর লেখালেখি হয়। দেখবেন যে এই রাজ্যকে এই ক্ষমতা দেয়া দরকার, এই বিষয়গুলো রাজ্যের হাতে থাকা উচিত, ইত্যাদি ইত্যাদি। বিশেষত যখন ফাইন্যান্স কমিশন বসে, যখন অর্থ কমিশন বসে, ট্যাক্সগুলো কীভাবে ডিভিশন হবে সেসব নিয়ে আলোচনা হয়, তখন দেখবেন কাকে কতটা ট্যাক্স দিতে হবে সেটা নিয়ে অনেক রকম ঝামেলা হয়। কারণ যে রাজ্য বেশি ট্যাক্স তুলছে তার কাছে বেশি পৌঁছাচ্ছে না, অন্য অন্য রাজ্যের কাছে পৌঁছাচ্ছে বেশি। এবার সে নিয়ম করা আছে সেরকম যে যেসব রাজ্যগুলো পিছিয়ে আছে তাদের জন্য ঠিকঠাক বরাদ্দ থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে অনেক সমস্যা হয়। তো এটাও কিন্তু একটা ফেডারাল সিস্টেমের মধ্যে, ঠিক আছে। ফেডারাল সিস্টেমের আরও কী কী সমস্যা আছে বা আমাদের দেশের মধ্যে কী কী বিষয় উঠে আসে সেটা নিয়েও একটা আলোচ্য বিষয়, বা আমাদের সংবিধানে সেগুলো বলা হয়, সেটা আমরা অন্য সময় জানবো। দায়িত্বশীল সরকার থাকে, সর্বজনীন ভোটাধিকার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলা হয়। অর্থাৎ এরকম নয় যে ভোটাধিকার কিছু স্পেসিফিক মানুষই পাবে, এরকম কিন্তু হয় না। এটা ছিল আমাদের যখন দেশ স্বাধীন হয়নি, তখন কিছু কিছু সময় যখন মানে 1937-এর দিকে দেখবেন একটা ভোট হয়েছিল ফার্স্ট টাইম, যখন কংগ্রেস গভর্নমেন্ট তৈরি করে প্রভিন্সে, তখন কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না। তখন ছিল কি, কিছু লোক ভোট দিতে পারবে যারা খুব এলিট পর্যায়ের মানুষ, যারা শিক্ষিত, যাদের হাতে কিছু বড় সংখ্যক সম্পত্তি আছে, ইত্যাদি ইত্যাদি, তারাই ভোট দিতে পারবে, সাধারণ মানুষ সবাই ভোট দিতে পারবে না, এটা ছিল। তো তারপরে হলো কি, সংবিধান যখন প্রথম আসে 21 বছর করা ছিল, 1988-তে 62nd অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, 62তম সংবিধান সংশোধনী নিয়ে আসা হয়। সেখান থেকে বলা হয় যে 21 থেকে কমিয়ে ওটা 18 করে দেওয়া হয়, 18 বছর হলে ভোট দেওয়া যাবে, এটা হয়। আর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে, বিচার বিভাগে যেন কোনো পলিটিক্যাল লোক না ঢুকে পড়ে, কোনো এক্সিকিউটিভ পারসন সে যেন বিচার বিভাগকে কন্ট্রোল না করতে পারে, তার জন্য একটা স্বাধীন বিচার বিভাগ রাখা হয়েছে। সেখানে সমস্ত নিয়োগপত্র তারা হচ্ছে এদের অধীনে থাকবে, কলেজিয়াম সিস্টেম রয়েছে, তার মাধ্যমে সেখানে নিয়োগ করা হয়, সেখানে যাতে করে কোনো পলিটিক্যাল লোক সেখানে ঢুকে না পড়ে, গিয়ে বিচার ব্যবস্থাটাকে প্রভাবান্বিত করতে না পারে, তার জন্য আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ রয়েছে। ওকে, এটাও একটা আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং আমাদের বেসিক স্ট্রাকচারের একটা বলা হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতা, এটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার। বিচার বিভাগকে স্বাধীন রাখতে হবে, এরকম কোনো পার্লামেন্ট থেকে নিয়ম আইন আনা যাবে না যেখানে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু মানে দেশটা পঙ্গু হয়ে যাবে বলা যায়। তো এই হচ্ছে আমাদের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা এতক্ষণ যেগুলো জানলাম এগুলো মূল বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপর আমরা আর্টিকেলগুলো একটা একটা শুরু করলে, প্রথমে আমাদের দেশের বিভিন্ন কতটা এরিয়া ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে, তারপর নাগরিকত্ব রয়েছে, তারপর ফান্ডামেন্টাল রাইট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, এগুলো রয়েছে, এবং তারপর থেকেই কেন্দ্র সরকারের কী ক্ষমতা, রাজ্য সরকারের কী ক্ষমতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সিএম, এরকম সব বিষয়গুলো পরপর চলে আসবে। এবং তারপরে জুডিশিয়ারি, আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কী বলা রয়েছে, আমাদের সংবিধান স্বীকৃত যেসব বডিগুলো রয়েছে সেগুলো। তো ওভারঅল এই হচ্ছে আমাদের সিলেবাসের অংশ, এবং এই আর্টিকেল 51A পর্যন্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 1 থেকে শুরু করে 51A পর্যন্ত ধারা পর্যন্ত আমাদেরকে কম বেশি একটু জেনে রাখতেই হবে। তারপরের অংশগুলো কিন্তু স্পেসিফিক কিছু পোর্শন রয়েছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো তাহলে এই হচ্ছে মূল বিষয়। তো আপনাদের আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।